Okay, we can start the class because now reasonable number of students join the class. So we'll start the class. আগের চ্যাপ্টারে আগের ক্লাসে আমরা যতটুকু পড়াইছিলাম তার পরে থেকে আমরা শুরু করছি। এখানে আমরা দেখব যে ফ্লো যে ডাইমেনশনাল, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল ফ্লো নিয়ে আমরা ডিসকাস করব, সেটা আমরা দেখব। তাহলে আমরা এখানে যদি দেখতে পাই যে ছবিতে একটা পাইপের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে। পাইপের ভিতর দিয়ে যখন কোনো একটা ফ্লো হয় তখন পাইপের এন্ট্রান্সে যখন শুরু করে ফ্লোটা, তখন এটা ফুললি ডেভেলপড হয় না। ফুললি ডেভেলপড হতে গেলে ওর আরো কিছু ভিতরে পাইপের এন্ট্রান্স রিজিয়ন কিছুটা ঢোকার পরে তারপরে একটা ফুললি ডেভেলপড ফ্লো হয়। এখানে দেখা যাচ্ছে একটা ফুললি ডেভেলপড ফ্লো। আর এই পর্যন্ত হলো এন্ট্রান্স রিজিয়ন, যে রিজিয়নটা তোমাকে এই ক্ষেত্রে তোমাকে ফুললি ডেভেলপড হয় নাই। ফুললি ডেভেলপড হওয়ার পরে তোর ভেলোসিটি প্রোফাইল আর চেঞ্জ হবে না। তাহলে আমরা এখান থেকে আমরা দেখবো যে আসলে পাইপের ভিতরে যে ফ্লো হয়, সেই ফ্লোটা আসলে ওয়ান ডাইমেনশনাল বা টু ডাইমেনশনাল অথবা থ্রি ডাইমেনশনাল। এখানে আমাদের ভার্টিক্যাল যে ডাইরেকশন অর্থাৎ সেন্টার থেকে যে ভার্টিক্যালি যে ডিসটেন্সটা দেখানো আছে, ডাইরেকশনটা দেখানো আছে, এটা হলো আর। আর এক্স অ্যাক্সিস বরাবর যেটা, এটাকে বলা হয় জেড। আর একটা হলো থিটা, জেড আর থিটা। এখানে আমরা দেখতেছি যে the flow field is best characterized by its velocity distribution. A flow is said to be 1, 2 or 3 dimensional if the flow velocity varies in 1, 2 or 3 dimension respectively. আমরা ফ্লো ভেলোসিটি যদি তিন ডাইমেনশনেই ভেরি করে তাহলে সেটাকে আমরা থ্রি ডাইমেনশনাল বলবো। ওয়ান ডাইমেনশনে ভেরি করলে আমরা ওয়ান ডাইমেনশনাল বলবো, আর টু ডাইমেনশনাল ভেরি করলে আমরা টু ডাইমেনশনাল বলবো। আমরা এখানে দেখবো যে however, the variation of velocity in certain directions can be very small relative to the variation in other direction and can be ignored. এখানে তিনটা ডাইরেকশনে এখানে হওয়ার কথা। একটা হলো আর থিটা, জেড। থিটাতে ভেরিয়েশন খুব কম, যার কারণে ওটাকে আমরা অলরেডি ইগনোর করে দিয়েছি। সুতরাং এখানে যেটা ভেরিয়েশন মেইনলি যেটা থাকবে সেটা হলো আর এবং জেড। জেড হলো পাইপের অর্থাৎ পাইপের এক্স অ্যাক্সিস যেটাকে আমরা বলি সেই বরাবর। আর আরটা হলো সেন্টার থেকে, আর রেডিয়াস। সেন্টার থেকে যদি তুমি রেডিয়াস ই করো তাহলে সেন্টার থেকে শুরু করলে উপরের দিকে অথবা নিচের দিকে হবে। তাহলে আমরা যদি এটা করি, দেখি এখানে প্রথমে যখন ফ্লুইডটা প্রথমে ঢুকতেছে পাইপের এন্ট্রান্সে, তখন দেখা যাচ্ছে যে ওর ভেলোসিটি, ফ্রি স্ট্রিম যে ভেলোসিটি ছিল সেই ভেলোসিটির কোনো চেঞ্জ আসতেছে না। ইনিশিয়ালি তোমার পাইপের ভিতরে যখন ঢুকবে তখন ফ্রি স্ট্রিম ভেলোসিটির মতোই ভেলোসিটি প্রোফাইল গুলো একই রকম থাকতেছে। এখানে দেখা যাচ্ছে যে ইউনিফর্ম ভেলোসিটি, সব জায়গায় একই রকম ভেলোসিটি। তারপরে যখন তুমি আরেকটু সামনের দিকে আসবা তখন দেখা যাচ্ছে যে পাইপের যে সারফেসের কাছে যে ফ্লুইড গুলো থাকবে সেই ফ্লুইড গুলো ভিসকোসিটির কারণে ভেলোসিটি কমে যাচ্ছে। এই ইফেক্টটা হয়তো আর একটা দুইটা লেয়ার পর্যন্ত থাকবে, তারপরে আর এই ইফেক্টটা থাকতেছে না। অর্থাৎ সেন্টার থেকে আমি যদি ধরি যে একটা রেডিয়াস হলো 5 সেন্টিমিটার, তাহলে রেডিয়াসের 4 সেন্টিমিটার পর্যন্ত কোনো ইফেক্ট নাই। অর্থাৎ শুধুমাত্র পাইপের যে সারফেস সেখান থেকে 1 সেন্টিমিটার ডিস্টেন্স পর্যন্ত এই ভেলোসিটির একটা ইফেক্ট দেখা যাচ্ছে ডিউ টু ভিসকোসিটির কারণে। তাহলে আমরা গতকাল যেটা দেখেছি যে নো স্লিপ কন্ডিশন করেছিলাম, পাইপের সাথে যেটা লেগে থাকবে সেটা 0, তারপর আরেকটু দূরে হলে আরেকটু ভেলোসিটি বাড়বে, তারপর এইভাবে আস্তে আস্তে একটা ভেলোসিটি সেন্টারের দিকে আস্তে আস্তে আইসা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মাঝখানের দিকে একই রকম থাকতেছে। আর আবার যখন তোমার পাইপের সারফেস দিকে যাচ্ছে তখন আবার দেখা যাচ্ছে আস্তে আস্তে ভেলোসিটিটা কমে যাচ্ছে, সারফেসে যে 0 হয়ে যাচ্ছে। এইভাবে যতটুকু আগাবা আরেকটু ভিতরের দিক গেলা দেখা যাচ্ছে এই ইফেক্ট আরেকটু বাড়তেছে। আরেকটু গেলা তখন দেখা যাচ্ছে যে এখানে একটা সেন্ট্রাল লাইনে, পাইপের সেন্ট্রাল লাইনে একটা মাত্র ভেলোসিটি পাওয়া যাচ্ছে, সেই ভেলোসিটিটা হলো হাইয়েস্ট ভেলোসিটি। এটার ভেলোসিটি হলো সবচেয়ে বেশি। তারপরে এই সারফেস, এই সেন্টার থেকে তুমি উপরের দিকে যাও আর নিচের দিকে যাও, ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকবে ডিউ টু ভিসকাস ইফেক্ট। সেন্টারে সবচেয়ে হাই।
তাহলে এই একটা সিচুয়েশন আসবে যখন, তখন বোঝা যাবে যে এটা তোমার ফুললি ডেভেলপড ভেলোসিটি প্রোফাইল। পাইপের ভিতরে যখন ফ্লো করে তখন এই ফুললি ডেভেলপড ভেলোসিটি প্রোফাইল এখানে সেন্টারে সবচেয়ে হাইস্ট থাকে, তারপরে আস্তে আস্তে উপরের দিকে কমতে থাকে, নিচের দিকে কমতে থাকে, অর্থাৎ সার্ফেসের দিকে কমতে থাকে। এরকম একটা প্রোফাইল যখন আসবে তখন এটাকে বলা হয় ফুললি ডেভেলপড প্রোফাইল। এই প্রোফাইলে ভেলোসিটি শুধু ভেরি করতেছে আর ডাইরেকশনে, রেডিয়াস বরাবর শুধু ভেরি করতেছে। রেডিয়াস যদি উপর দিকে নাও, সেন্টারে সবচেয়ে বেশি, তারপর রেডিয়াস বরাবর কম, তারপর আরো কম, তারপরে কম, এরকম সারফেসে যায় জিরো হয়ে যাচ্ছে। সিমিলারলি নিচের দিকেও তাই। তাহলে ফুললি ডেভেলপড এর ক্ষেত্রে আমরা দেখলাম যে ভেলোসিটিটা মাত্র একটা ডাইরেকশনে ভেরি করতেছে। কাজে ফুললি ডেভেলপ হয়ে গেলে পাইপের ভিতরে কোনো ফ্লো যদি হয় ফ্লুইডের, সেখানে ফুললি ডেভেলপ হওয়ার পরে এটা হলো ওয়ান ডাইমেনশনাল ফ্লো হয়ে যাচ্ছে। আর তার আগে দেখো এখানে আসতেছে সে এখানে যেখানে ডেভেলপ হচ্ছিল ফ্লোটা, ডেভেলপিং রিজিয়নে ভেলোসিটিটা ভেরি করতেছে আর এবং জেড এই দুই ডাইরেকশনে। আর থিটা ডাইরেকশনে যেটা হচ্ছে, থিটা ডাইরেকশনে সেটাকে নেগলিজিবল বলা যাচ্ছে, ওটা খুবই স্মল, এই জন্য ওটাকে ওমিট করা হয়েছে। আর এবং জেড এই দুই ডাইরেকশনে তোমার ভেরি করতেছে। যখন তোমার এটা ফুললি ডেভেলপড রিজিয়নে, তখন ফুললি ডেভেলপড হয় নাই, তার আগে ইন্টারেন্স রিজিয়নে এটা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা পাইপের ভিতরে যখন ফ্লুইড ফ্লো করে ইন্টারেন্স রিজিয়নে ভেলোসিটিটা তোমার টু ডাইমেনশনাল হয়, আর ফুললি ডেভেলপড রিজনে যায় ওয়ান ডাইমেনশনাল হয়ে যাচ্ছে। এটাই তোমার এখানে জানার বিষয়, এটা মনে রাখতে হবে। এখানে বলা লাস্টে ফাইনাল কথাটা বলা আছে, দ্য ডেভেলপমেন্ট অফ ভেলোসিটি প্রোফাইল ইন এ সার্কুলার পাইপ ভি ইকুয়াল টু ভি আর জেড। হ্যাঁ, thus the flow in two dimensional in the interest region, তাহলে আর জেড মানে এখানে টু ডাইমেনশনাল ইন্টারেস্ট রিজন, and becomes one dimensional downstream when the velocity profile fully developed and remains unchanged in the flow direction, that is v is equal to vr. only r এর উপর ডিপেন্ড করে। এখানে তুমি x axis বরাবর যত z axis বরাবর যতই তুমি যেতে থাকবা, এখানে তোমার ভেলোসিটি আর কোনো ভেরিয়েশন হবে না, একই রকম পাবো সব জায়গায়, শুধুমাত্র আর বরাবর এটা চেঞ্জ হচ্ছে। তাহলে একটা পাইপ ফ্লোর ক্ষেত্রে ইন্টারেন্স রিজিয়নে ভেলোসিটিটা হলো টু ডাইমেনশনাল, আর এবং জেড এর দুই ডাইরেকশনে এটা করতেছে, ভেরি করতেছে। আর ফুললি ডেভেলপড হয়ে গেলে এটা অনলি রেডিয়াস বরাবর ভেরি করতেছে, কাজে এটাকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল। ভেলোসিটি বাউন্ডারি লেয়ার আমরা এখন দেখবো। ভেলোসিটি বাউন্ডারি লেয়ারটা তোমরা ফ্লুইড মেকানিক্স করবা, এটা হিট ট্রান্সফারও, এটা কনভেকশন হিট ট্রান্সফার এখানে কিছুটা আছে। আমরা গতদিন আমরা বলেছিলাম ভেলোসিটি বাউন্ডারি লেয়ার সম্বন্ধে, আজকে এটা আবার বলছি। দ্য রিজিয়ন অফ দ্য ফ্লো অ্যাবভ দ্য প্লেট, এটা একটা প্লেট যদি হয়, এই প্লেটের উপরে যে রিজিয়নটা আছে, যে রিজিয়নটার উপরে এই নিচেরটা, এটা যেটা আরো সুবিধা হবে। এটা একটা প্লেট দেখা যাচ্ছে, নিচের ছবিটা দেখো, এই একটা প্লেট, প্লেটের উপরে একটা রিজিয়ন দেখো, একটা লাইন টানা আছে, এই যে একটা এই কালারের ডিফারেন্ট কালার দেওয়া আছে, এটা যেটা এখানে অ্যারো দেওয়া আছে, অ্যারোগুলার মুভমেন্ট, ফ্লুইড পার্টিকুলার মুভমেন্ট দেখানো আছে। এই এরিয়াটা, এই রিজিয়নটাই হলো তোমার বাউন্ডারি লেয়ার। এর ভিতরে তোমার ভেলোসিটি চেঞ্জ আসতেছে। দেখো এখানে যদি ভেলোসিটি একটা প্রোফাইল আঁকাইছে, এই প্রোফাইলে দেখো এখানে ফ্লুইডটা এদিকে কিন্তু ভেলোসিটি ছিল ভি, ফ্রি স্ট্রিম ভেলোসিটি, আর ম্যাগনিটিউড ছিল এই যে দেখা যাচ্ছে অ্যারো, এই ম্যাগনিটিউড। কিন্তু এই ম্যাগনিটিউডটা এখানে এসে দেখো ফ্লুইডের যখন নো স্লিপ কন্ডিশন, যেখানে সেখানে একেবারে জিরো, তারপরে দেখো আরেকটু বেড়ে গেল, উপরের দিকে উঠলো আরো বেড়লো, উপরের দিকে উঠলো আরো বেড়লো, তারপর একটা সার্টেন স্টেজ যাওয়ার পরে আর কোনো চেঞ্জ নাই। তাহলে তুমি এরকম যদি একটা প্লেটের যেখানে প্লেটের যদি লিডিং এজ থেকে যদি শুরু করো, তাহলে এরকম একটা লাইন তুমি দেখতে পাবা। এই লাইনটার ভিতরে যে রিজিয়নটা, সেই রিজিয়নটাকে বলা হয় বাউন্ডারি লেয়ার রিজিয়ন। আর এটার যে থিকনেসটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এখানে একরকম থিকনেস, এই লেয়ারের থিকনেসটাকে বলা হয় বাউন্ডারি লেয়ার থিকনেস। আর এটাকে আমি বলছি যে ভেলোসিটি বাউন্ডারি লেয়ার, আমি ততক্ষণ পর্যন্ত আমি এই লেয়ারটা ধরবো যেখানে 99% ফ্রি স্ট্রিম ভেলোসিটি আমি পাবো। তার উপরে গেলে তোমার ফ্রি স্ট্রিম ভেলোসিটি, এটাকে বলা ভি ইনফিনিটি,
অর্থাৎ এটাকে বলা হয় ফ্রি স্ট্রিম ভেলোসিটি। আর বাউন্ডারি লেয়ারের নিচে তুমি ভেলোসিটির চেঞ্জটা থাকবে সবসময়। বাউন্ডারি লেয়ারের ভিতরে ভেলোসিটি চেঞ্জ থাকবে, তার উপরে কোনো ভেলোসিটি চেঞ্জ থাকবে না, ওটা হলো ফ্রি স্ট্রিম ভেলোসিটি। আর ইরোটেশনাল ফ্লো রিজিয়নটা বলছে যে দ্য ফ্রিকশনাল ইফেক্ট আর negligible and velocity remains essentially constant। সেটা হলো বাইরে যেটা বললাম, এই বাউন্ডারি লেয়ারের বাইরের যে ফ্লোটা থাকবে এই বাইরের এরিয়াতে এটাকে বলা হয় ইরোটেশনাল ফ্লো রিজিয়ন। আর বাউন্ডারি লেয়ার রিজিয়ন যেখানে ভিসকাস ইফেক্টস এন্ড দ্য ভেলোসিটি চেঞ্জেস আর সিগনিফিকেন্ট, এই বাউন্ডারি লেয়ারের ভিতরে ভিসকাস ইফেক্ট এবং তোমার ভেলোসিটি যে চেঞ্জটা আসছে সেটা সিগনিফিকেন্ট, এরপরে আর কোনো ভেলোসিটি চেঞ্জ নাই। এটাকে বলা হয় ইরোটেশনাল ফ্লো রিজিয়ন বাইরেরটা, আর ভিতরটাকে বলা হয় বাউন্ডারি লেয়ার রিজিয়ন। এখানে আবার কতগুলো লেয়ার থাকবে বাউন্ডারি লেয়ারের ভিতরে। যখন এটা হলো টার্বুলেন্ট এই এরিয়াটা, এখানে আবার তিনটা রিজিয়ন থাকে, একটা হলো লেমিনার বাউন্ডারি লেয়ার। এখানে তোমাকে এটাকে বলা হয় লেমিনার বাউন্ডারি লেয়ার। এখানে তোমার ফ্লুইডের যে ভেলোসিটিটা এটা অর্ডারলি ভাবেই তোমার স্ট্রিম লাইন বরাবরই মোটামুটি ফ্লো হতে থাকে, এই কারণে এটাকে বলা হয় লেমিনার বাউন্ডারি লেয়ার। তারপরে দেখো এখানে একটু ঢেউ খেলানো, এখানে একটু আপ ডাউন হচ্ছে, একবার টার্বুলেন্ট হচ্ছে আবার লেমিনার হচ্ছে, এরকম একটা ট্রানজিশন রিজিয়ন আছে। এই ট্রানজিশন রিজিয়নটার পরে যে তখন ভেলোসিটি যখন আরো বাড়বে তখন যে হবে টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার। তাহলে এখানে হলো প্রথমটা হলো লেমিনার বাউন্ডারি লেয়ার, তারপরে ট্রানজিশন রিজিয়ন এটা, আর তারপরটা হলো টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার। টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ারটা হলো সেখানে ফ্লুইডের, আমরা বলছিলাম আগে যে টার্বুলেন্ট ফ্লো কাকে বলে, সেখানে ফ্লুইডের ভেলোসিটি ফ্লাকচুয়েশনটা অত্যাধিক বেশি থাকে। এখানে ফ্লুইডের যে পার্টিকুলার মুভমেন্ট অ্যারো দিয়ে দেখানো আছে বিভিন্ন রকম হয়, তাতে দেখা যাচ্ছে যে এখানে ফ্রিকশনাল ইফেক্টটাও বেশি হয়। এজ এ রেজাল্ট এখানে তোমার যে সারফেসের সাথে তোমার ফ্লুইডের মুভমেন্ট অত্যাধিক বেশি হয় সারফেসের উপরে, যার কারণে এখানে কিন্তু হিট ট্রান্সফারের রেটও তোমার বেশি। এই কারণে এটা বাউন্ডারি লেয়ারটা এটা থিকনেস অনেক বেশি থাকে, এদিকে কম লেভেলের বাউন্ডারি লেয়ার কিন্তু এখানে বেশি। এখানে কনভেকশন হিট ট্রান্সফার এখানে বেশি হবে থার্মাল টার্বুলেন্ট রিজিয়নে। আর টার্বুলেন্ট রিজিয়ন আর এখানে ভেলোসিটি প্রোফাইলের একটু ডিফারেন্ট আছে। এখানে দেখো এই ভেলোসিটি প্রোফাইলটা বলা হয় এখানে তোমার এখানে যেমন শার্পলি ভেলোসিটি, অর্থাৎ লেমিনার বাউন্ডারি লেয়ারের ভেলোসিটি প্রোফাইলটা তুমি দেখো এটা কিন্তু শার্পলি চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে অনেক শার্পলি চেঞ্জ হচ্ছে। আর এটা স্লোলি চেঞ্জটা হয়েছে, ভেলোসিটির যে চেঞ্জটা সেখানে এখানে যেভাবে শার্পলি চেঞ্জ হয়েছে আর এখানে খুব স্লোলি এই চেঞ্জটা হয়েছে। এবং এটা এত স্লো হয়েছে যে এটা মনে হচ্ছে যে উপর দিকে উঠলে বোঝা যাচ্ছে যে প্রায় একই রকম, কিন্তু আসলে সামান্য ডিফারেন্স। এটা একটা ভেলোসিটি প্রোফাইলের ডিফারেন্স আছে, এটাকে বলা হয় ফুলার কমপ্লিট। আর এখানে কয়েকটা রিজিয়ন আছে, একটা হলো সারফেসের সাথে যেটা রিজিয়ন থাকে সেই রিজিয়নটা হলো ভিসকাস সাব লেয়ার বলা হয়। এখানে ভিসকোসিটি খুব বেশি এফেক্ট এই জায়গাটায়, যাতে প্লেটের সাথে যেটা লেগে থাকে। তারপরে তার উপরে একটা লেয়ার বলা হয় তার মানে ভিসকাস সাব লেয়ারের উপরে লেয়ারটা বলা হয় বাফার লেয়ার। তারপর আরেকটা লেয়ার আছে সেটাকে বলা হয় ওভারল্যাপ লেয়ার। আর তারপরে এটাকে বলা হয় টার্বুলেন্ট লেয়ার। এই টার্বুলেন্ট যে রিজিয়নটা সেই রিজিয়নে এরকম তিনটা লেয়ার তুমি তোমাকে ড্র করতে বলে, তাহলে তোমাকে এই তিনটা লেয়ার ড্র করে দেখাতে হবে। এদের উপরেরটা হলো তোমার টার্বুলেন্ট লেয়ার। আর এখানে ভেলোসিটি প্রোফাইল আর এই ভেলোসিটি প্রোফাইলের ভিতরে একটু ডিফারেন্স আছে। আমরা এখন দেখবো যে ওয়াল শেয়ার স্ট্রেস কি জিনিস। আমরা শেয়ার স্ট্রেস জানি, শেয়ার স্ট্রেস হলো ফ্রিকশন ফোর্স পার ইউনিট এরিয়া। শেয়ার স্ট্রেসটা হলো ফ্রিকশন ফোর্স পার ইউনিট এরিয়া। The shear stress for most fluid is proportional to the velocity gradient, and the shear stress at the wall surface is expressed as tau w হলো কি এটা shear stress equal to mu del u by del y। এটা কি হলো shear stress for most fluid is proportional to the velocity gradient, তাহলে tau proportional to the velocity gradient হলো del u by del y at y equal to 0। তাহলে এটা হলো এটা প্রপোর্শনাল। এটাকে যদি একটা কনস্ট্যান্ট সমান দিলে একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম,
এই কনস্ট্যান্টটার নাম হলো মিউ। মিউটা হলো ডাইনামিক ভিসকোসিটি। এটা বলা হয় ডাইনামিক ভিসকোসিটি, আর ইউনিট হলো কেজি পার মিটার সেকেন্ড অথবা নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল সেকেন্ড। এটা বিভিন্ন ইউনিট আছে এটার। এই ডাইনামিক ভিসকোসিটি হলো মিউ। আরেকটা আছে কাইনেমেটিক ভিসকোসিটি। তোমরা এটা মিউ হলো ডাইনামিক ভিসকোসিটি, আর নিউ যেটা আছে নিউ হলো কাইনেমেটিক ভিসকোসিটি। কাইনেমেটিক ভিসকোসিটি হলো এটাকে রো দিয়ে ভাগ করলে তুমি কাইনেমেটিক ভিসকোসিটি পাবা, নিউ পাবা। তাহলে আমরা এই টাউ ডাব্লিউ যেটাকে বললাম, এটা শেয়ার স্ট্রেস ইকুয়াল টু মিউ ইজ ডেল ইউ বাই ডেল ওয়াই এট ওয়াই ইকুয়াল টু 0, এই একটা রিলেশন। এখন the fluids that obey the linear relationship above are called Newtonian fluid. যে ফ্লুইডটা এই রিলেশনটাকে মেনে চলে, টাউ ডাব্লিউ ইকুয়াল টু মিউ ডেল ইউ বাই ডেল ওয়াই, এই যে সম্পর্কটা, এই রিলেশনটা যদি কোনো ফ্লুইডটা মেনে চলে তাকে বলা হয় নিউটনিয়ান ফ্লুইড। মোস্ট কমন ফ্লুইডস সাচ অ্যাজ ওয়াটার, এয়ার, গ্যাসোলিন, অয়েল আর নিউটনিয়ান ফ্লুইড। আমরা আশেপাশে যত ফ্লুইডটা দেখি, মোস্ট অফ দ্য ফ্লুইড আর নিউটনিয়ান ফ্লুইড। আর নন নিউট্রিয়াল ফ্লুইড যারা এই সূত্রটাকে মানে না, তারা হলো নন নিউট্রিয়াল ফ্লুইড, যেটা হলো ব্লাড এবং লিকুইড প্লাস্টিক। মনে রাখবে এই দুটো জিনিস, ব্লাড এবং লিকুইড প্লাস্টিক, এই দুটো হলো এক্সাম্পলস অফ নন নিউট্রিয়াল ফ্লুইড। আর আমরা এই চ্যাপ্টার, আমরা এই ফ্লুইড মেকানিক্সে নন নিউট্রিয়াল ফ্লুইড নিয়ে ডিসকাস করবো না আমরা, বাট আমাদের মেইনলি ডিসকাস করবো নিউট্রিয়াল ফ্লুইড নিয়ে, অর্থাৎ ওয়াটার, এয়ার, গ্যাসোলিন, অয়েল, এই টাইপের ফ্লুইড নিয়ে আমরা ডিসকাস করবো। আর এখানে একটা ছবি দেখতে পাচ্ছ বাম পাশে, ভিসকোসিটির সাথে হলো টেম্পারেচারের একটা রিলেশন আছে। টেম্পারেচারের সাথে লিকুইড যদি হয়, কোনো সাবস্টেন্স যদি লিকুইড হয়, সেক্ষেত্রে ভিসকোসিটি টেম্পারেচারের সাথে সম্পর্ক কি? টেম্পারেচার যখন বাড়বে ভিসকোসিটি তখন লিকুইডের ক্ষেত্রে কমে যাচ্ছে। আমরা স্বাভাবিকভাবেই দেখি যে যদি আমরা টেম্পারেচার বেশি হয় কোনো একটা লিকুইডের, অয়েলের, তাহলে ওটা পাতলা হয়ে যায়, তার মানে ওটার ভিসকোসিটি কম হয়ে যায়। ফ্লুইড ইন্টারনাল কোহেশন ফোর্স কম হয়, তার কারণে ভিসকোসিটি কমে যায়। আর গ্যাসের ক্ষেত্রে তার উল্টাটা হবে, গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে এটা ভিসকোসিটি আরো বেড়ে যাচ্ছে। এই ছবিটা খেয়াল করবো এবং এটা মনে রাখতে হবে, ভিসকোসিটি ভার্সেস টেম্পারেচার লিকুইডের ক্ষেত্রে কেমন আর গ্যাসের ক্ষেত্রে কেমন। যেটা বলতেছিলাম যে মিউ হলো আমাদের ডাইনামিক ভিসকোসিটি, আর কাইনেমেটিক ভিসকোসিটি হলো নিউ। নিউ ইকুয়াল টু মিউ বাই রো, রো দিয়ে ভাগ করলে ডাইনামিক ভিসকোসিটিকে রো দিয়ে ভাগ করলে কাইনেমেটিক ভিসকোসিটি পাওয়া যাচ্ছে। এটার ইউনিট হলো মিটার স্কয়ার পার সেকেন্ড। তোমার এই নিউটা অনেক তোমার সবসময় ইউজ হবে আমাদের ম্যাথমেটিক্স সলিউশন করতে গেলে, এটাই বেশি ইউজ হয়। মিটার স্কয়ার পার সেকেন্ড আর স্ট্রোক, 1 স্ট্রোক সমান 1 সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড ইকুয়াল টু 0.001 মিটার স্কয়ার পার সেকেন্ড। মানে এটা দুইটা ইউনিট হিসেবে ইউজ করা যায়, মিটার স্কয়ার পার সেকেন্ড অথবা স্ট্রোক হিসেবে। স্ট্রোকটা হলো অনেক ছোট। The viscosity of a fluid is a measure of its resistance to deformation, and it is a strong function of temperature. সেটা আমরা আগের ইয়াতে দেখলাম যে ভিসকোসিটিটা আসলে কি, এটা রেজিস্ট্যান্স টু ডিফরমেশন, ও নিজেকে ডিফরমেশন হতে চায় না, ও নিজেকে ধরে রাখতে চায় শক্তভাবে। এটাই হলো তার প্রপার্টিস, এই প্রপার্টিসকে বলা হয় ভিসকোসিটি। আর এটা স্ট্রং ফাংশন অফ টেম্পারেচার, যেটা আগের স্লাইডে আমি দেখলাম যে টেম্পারেচারের সাথে তো এটা আসলে টেম্পারেচারের সাথে এটা ভেরি করে, কাজে স্ট্রং ফাংশন অফ টেম্পারেচার। ওয়াল শেয়ার স্ট্রেস যেটা আমরা দেখলাম, ওয়াল শেয়ার স্ট্রেস আমরা আগে যেটা দেখলাম ওইখানে কি দেখলাম, টাউ ডাব্লিউ ইকুয়াল টু মিউ ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা যেমন আছে। আর টাউ ডাব্লিউ ইকুয়াল টু আমরা এটাও লিখতে পারি সিপি রো ভি স্কয়ার বাই 2, এন্ড সিএফ টা হলো ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, ফ্রিকশন কোএফিসিয়েন্ট আর স্কিন ফ্রিকশন কোএফিসিয়েন্ট। তাহলে আমাদের এটা ওয়াল শেয়ার স্ট্রেস কে আমরা রো ভি স্কয়ার বাই 2 ইনটু সিএফ, এই একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা ওয়াল শেয়ার স্ট্রেস কে এক্সপ্রেস করতে পারি। ফ্রিকশন ফোর্স ওভার দা এন্টায়ার সারফেস যদি আমরা বের করতে চাই, তাহলে বড় এফ, এটা হলো সাবস্ক্রিপশন ছোট স্মল এফ, আর এটা হলো হয় ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু সিএফ। সিএফটা যে বললাম, সিএফ হলো
কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তারপর হলো সারফেস এরিয়া ইনটু এই রো ভি স্কয়ার বাই 2। এটা আমরা ফ্রিকশনাল ফোর্স হিসেবে আমরা পেতে পারি। ম্যাথমেটিক্যাল সলিউশন যদি আমাদের বের করতে হয় অনেক সময় এই দুটো ইকুয়েশন তোমাদের মুখস্থ রাখতে হবে। টাউ ইকুয়াল টু সিএফ রো ভি স্কয়ার বাই 2 আর এফ ইজ ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু সিএফ ইনটু এস। আর এটার সাথে সারফেস মানে এরিয়াটা গুণ করে দিলে হবে। একটা স্ট্রেসের সাথে তুমি যদি এরিয়া গুণ করো তাহলে তুমি এটা ফোর্স পেয়ে যাচ্ছ, সেটাই। এটা হলো শেয়ার স্ট্রেস, এটা হলো শেয়ার ফোর্স, এরিয়া দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। The friction coefficient is an important parameter in the heat transfer studies since it is directly related to the heat transfer coefficient and the power requirement directly related to the heat transfer coefficient and the power requirement of the pump or fan. তাহলে ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা আমাদের হিট ট্রান্সফারের জন্য এটা আমার খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, এটা আমাদের সবসময় লাগবে। কারণ ফ্রিকশন কোএফিসিয়েন্ট ইম্পর্টেন্ট প্যারামিটার এই জন্যই যে ইট ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যে আছে এইচ এর সাথে এটা ডাইরেক্টলি রিলেটেড এন্ড দ্য পাওয়ার রিকোয়ারমেন্ট অফ দ্য পাম্প অর ফ্যান। এন্ড পাওয়ার রিকোয়ারমেন্ট কত লাগবে ফ্রিকশন যদি আমি জানি, ফ্রিকশন কোএফিসিয়েন্ট যদি জানি, তাহলে আমার কত পাওয়ারের ফ্যান অথবা পাম্প লাগবে সেটা আমি ডিটারমাইন করতে পারবো। কাজে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট আমাদের ইম্পর্টেন্ট প্যারামিটার। আমরা এর আগে দেখলাম যে ভেলোসিটি বাউন্ডারি লেয়ার দেখেছি, এখন আমরা দেখবো যে থার্মাল বাউন্ডারি লেয়ার। থার্মাল বাউন্ডারি লেয়ারটা কি? এটা হলো যে তোমার টেম্পারেচার ডিফারেন্সের জন্য একটা ওটা ছিল ভেলোসিটির ক্ষেত্রে, ফ্রিকশন কি বলে ভিসকসিটির কারণে ফ্লুইডের মুভমেন্ট স্লো হয়ে যেত সারফেসের কাছে। আর এখানে হচ্ছে টেম্পারেচার, এখানে ভেলোসিটির কথা এখানে বলা হয় নাই। থার্মাল বাউন্ডারি লেয়ার এটা হলো যদি একটা ফ্লুইডের একটা টেম্পারেচার থাকে, যে ফ্লুইড আর একটা যে প্লেটের উপর দিয়ে ফ্লুইডটা ফ্লো করতেছে সেই সেই প্লেটেরও একটা টেম্পারেচার থাকে, এই দুটো টেম্পারেচার ডিফারেন্ট হবে, একটা টেম্পারেচার কম থাকবে আর একটা বেশি থাকবে। সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এখানে যদি আমরা একটা ফ্রি স্টিম টেম্পারেচার কোন একটা লিকুইড অথবা তুমি এয়ার ধরতে পারো অথবা লিকুইড হতে পারে, তার একটা টেম্পারেচার আছে, সেই টেম্পারেচার যদি এখানে যেটা ছবি আছে এই ছবিতে সেই টেম্পারেচারটা বেশি। অর্থাৎ একটা প্লেটকে যদি গরম পানিতে তুমি ঢুকিয়ে দাও, প্লেটটা যদি নিচে ফেলে রাখো, তার উপর দিয়ে গরম পানি ফ্লো হচ্ছে, প্লেটটা ছিল ঠান্ডা, প্লেটের টেম্পারেচার কম ছিল, সেক্ষেত্রে আমরা ধরলাম যে প্লেটের একটা টেম্পারেচার ছিল টিএস, আমরা জানি না এটা টিএস একটা সারফেস টেম্পারেচার, আর ফ্লুইড যেটা ফ্লো করতেছে সেটা টেম্পারেচার ছিল টি ইনফিনিটি। অর্থাৎ এই যে এইটা হলো ম্যাগনিটিউড, এই ম্যাগনিটিউড হলো তার টি ইনফিনিটি, আর টিএস হলো এটা টেম্পারেচার যেটা টি ইনফিনিটির চেয়ে কম। তাহলে কি হবে ঘটনা? ঘটনা হবে যখন একটা ফ্লুইড প্রথমে এই গরম একটা ফ্লুইড এই ঠান্ডা তার চেয়ে ঠান্ডা কোনো একটা সারফেসের সাথে যখন ফ্লো করবে, সারফেসের সাথে যখন লেগে থাকবে, তখন সে ওই টিএস যে সারফেসের যে টেম্পারেচার ছিল আর ওর যে টেম্পারেচার দুইটা একাকার হয়ে যাবে। অর্থাৎ সে তার টেম্পারেচারকে ফ্লুইডটা তার টেম্পারেচারকে ছেড়ে দিয়ে সে সারফেসের টেম্পারেচারের সমান টেম্পারেচার তার হয়ে যাবে, যেহেতু এটা লেগে আছে কন্ডাকশনের মাধ্যমে তার হিটটা এটা এখানে দিয়ে দিবে সারফেসের উপরে, দিয়ে সে সারফেসের সমান টেম্পারেচার হয়ে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসবে। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসার পরে অর্থাৎ সারফেসের এবং ওই যেটা ফ্লুইড যেটা ছিল সেই ফ্লুইডের টেম্পারেচার একই হয়ে গেল। তারপরে হবে কি, তারপরে যত একটু উপরে যাবা ওই ওই যে লেয়ারটা এই সারফেসের সাথে লেগেছিল সেই লেয়ারের উপরের লেয়ারটা যদি তুমি চিন্তা করো, সেই লেয়ারের টেম্পারেচারটা কি বেশি ছিল, তার মানে তার টেম্পারেচারটা একটু বেশি। অর্থাৎ যে লেয়ারটা এর সাথে লেগে আছে তার টেম্পারেচার তো সারফেসের টেম্পারেচারের সমান, তারপরে তার উপরে লেয়ারটা একটু তার চেয়ে বেশি হবে, তার উপরে আরেকটু বেশি হবে, তারপরে আরেকটু বেশি হবে, তারপরে আরেকটু বেশি হবে, এইভাবে আমরা যে পর্যন্ত না এই ডিফারেন্সটা 99% অফ দা এই ফ্রি স্টিমের সমান হবে, সেই পর্যন্ত আমরা যে ডিস্টেন্সটা পাবো সেই ডিস্টেন্সটাকে বলা হয়, এই যে এই ডিস্টেন্সটাকে বলা হয় তোমার বাউন্ডারি লেয়ার। এখানে টেম্পারেচারের
প্লেট থেকে যে হাইট পর্যন্ত এই টেম্পারেচারের ভেরিয়েশনটা আসবে, এই হাইটটা কি বলা হয়? থার্মাল বাউন্ডারি লেয়ার। এখান থেকে তাহলে এখানে একটা ড্র করছে যে এখানে তোমার এখান থেকে এভাবে একটা লাইন যদি টানে তাহলে দেখা যাচ্ছে যে থার্মাল বাউন্ডারি লেয়ারটা এরকম একটা শেপ আসে। এই শেপের যে রিজিয়নটা আসে, এই রিজিয়নের ভিতরে যে কোনো পয়েন্টের টেম্পারেচার প্রোফাইলটা কি হবে? এরকম ভেরিয়েশন করতে থাকবে। প্লেটের দিকে আগাইলে প্লেট যদি ঠান্ডা ছিল এদিকে কমতে থাকবে, আর উপরের দিকে গেলে আস্তে আস্তে টেম্পারেচার, ফ্লুইডের টেম্পারেচার বাড়তে থাকবে। এটাকেই বলা হয় তোমার থার্মাল বাউন্ডারি লেয়ার। এখানে বলছে যে থার্মাল বাউন্ডারি লেয়ার ডেভেলপস when a fluid at a specified temperature flows over a surface that is at a different temperature. অর্থাৎ ফ্লুইডের টেম্পারেচার এবং সারফেসের টেম্পারেচার ডিফারেন্ট থাকতে হবে। থার্মাল লেয়ার হলো the flow region over the surface in which the temperature variation in the direction normal to the surface is significant. প্লেটের নর্মাল ডাইরেকশন অর্থাৎ পারপেন্ডিকুলার দিকে তার উপর যেখানে ফ্লো হচ্ছে সেই ডাইরেকশনের দিকে কি হবে? টেম্পারেচার ভেরিয়েশনটা সিগনিফিক্যান্ট। টেম্পারেচার ভেরিয়েশন ইন দ্য ডাইরেকশন নর্মাল টু সারফেস সিগনিফিক্যান্ট। দ্য থিকনেস অফ দ্য থার্মাল বাউন্ডারি লেয়ার, এটাকে ডেল টি দিয়ে প্রকাশ করছে। টি তে হলো থার্মাল, আর ভেলোসিটিটা শুধু ডেল দিয়ে প্রকাশ করছে, ভেলোসিটি বাউন্ডারি লেয়ার, যেটা আমরা আগে দেখলাম। তাহলে এখানে ডেল টি at any location along the surface is defined as the distance from the surface at which the temperature difference T minus Ts কোন একটা পয়েন্টে, যদি এই পয়েন্টে হয় তাহলে এই পয়েন্টে বলছে এই ডিফারেন্সটা হবে T minus Ts equal to 0.99 T infinity minus Ts। Ts টা হলো সারফেস আর T infinity হলো ফ্রি স্টিম, যেটা ফ্লুইডের যে টেম্পারেচার ছিল সেটা। তাহলে এটাই হলো এটাকে যদি তুমি ভেলোসিটি বাউন্ডারি লেয়ারের মতো যদি করতে চাও, তাহলে যদি এখানে টিএস টাকে ধরো যে ফ্লুইডের এই যে প্লেটের টেম্পারেচার যদি 0 ধরা হয়, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 0.99 টি ইনফিনিটি, যেটা ভেলোসিটি বাউন্ডারি লেয়ারের মতোই হয়ে যায় আর কি। আর এখানে যেটা হলো thickness of the thermal boundary layer increases in the flow direction since the effects of heat transfer are felt at the greater distance from the surface further downstream। এই কথাটা ইম্পর্টেন্ট। এখানে থিকনেসটা যা হচ্ছে, এই থিকনেসটা আস্তে আস্তে তোমার এখানে বেড়ে যাচ্ছে। তুমি ডাউনস্ট্রিমে যত যাবা এই থিকনেসটা তত বাড়তে থাকবে। তার কারণ হলো যে এটার ইফেক্টটা, হিট ট্রান্সফার, এই ইফেক্টটা গ্রেটার ডিস্টেন্সে তুমি এটার ইফেক্টটা আরো বেশি হবে, কারণ এটা তো কনস্ট্যান্ট টেম্পারেচার মেইনটেইন করছে, ফ্লুইড এদিকে ফ্লো হচ্ছে। সুতরাং এই গরম ফ্লুইডটা আবার এদিকে ফ্লো হচ্ছে, এজ এ রেজাল্ট ডান দিকে যত দিক তুমি যেতে থাকবে ততই তোমার বাউন্ডারি লেয়ারের থিকনেস বাড়তে থাকবে। The shape of the temperature profile in the thermal boundary layer dictates the convection heat transfer between a solid surface and the fluid flow over it. এখন এইটার বাউন্ডারি লেয়ার থিকনেসটা দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ কনভেকশন হিট ট্রান্সফার হচ্ছে, সেটা বাউন্ডারি লেয়ারের থিকনেস দেখলে সেটা তোমাকে ডিটারমাইন করা যাচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার। সুতরাং থার্মাল বাউন্ডারি লেয়ার dictates the convection heat transfer of that fluid. এখন একটা নতুন একটা নাম্বার আমরা দেখবো, প্রান্ডাস নাম্বার। প্রান্ডাস নাম্বার এটাও একটা ডাইমেনশনলেস নাম্বার। এই নাম্বারটা আমার হিট কনভেকশন হিট ট্রান্সফারের সবসময় এটা আমাদের ইউজ হয়। এটা হলো একটা রেশিও, সেটা হলো মলিকুলার ডিফিউসিভিটি অফ মোমেন্টাম টু দ্য মলিকুলার ডিফিউসিভিটি অফ হিট। মলিকুলার ডিফিউসিভিটি অফ মোমেন্টাম বলতে এখানে বোঝাচ্ছে যে মলিকুলগুলার মুভমেন্ট, হ্যাঁ, কত দ্রুত এই মুভমেন্টটা, মলিকুলার যে মুভমেন্ট অর্থাৎ ভেলোসিটি, মোমেন্টাম বলতে এখানে তো মুভমেন্ট বোঝাচ্ছে। আর মলিকুলার ডিফিউসিভিটি অফ হিট, এখানে হিট কত দ্রুত হিট ডিফিউজ করতে পারে আর কত দ্রুত এটার মুভমেন্ট হচ্ছে, এই দুইটার রেশিও মলিকুলার ডিফিউসিভিটি অফ মোমেন্টাম টু দা মলিকুলার ডিফিউসিভিটি অফ হিট। আর মোমেন্টামকে আমরা নিউ অর্থাৎ কাইনেমেটিক ভিসকোসিটি, আর মলিকুলার ডিফিউসিভিটি অফ হিট আলফাতে আমরা যদি প্রকাশ করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি এই কাইনেমেটিক ভিসকোসিটিকে আমরা যদি ডাইনামিক ভিসকোসিটির আকারে লিখতে পারি, তাহলে এটাকে বলা হয় মিউ সিপি বাই কে। আর আলফার রিলেশনটা তো আমরা আগে চ্যাপ্টারে পড়েছি, সেটা তোমরা দেখে নিও আলফা ইকুয়াল টু কি। তাহলে এটা বসায় দিলে আলটিমেটলি তোমার
কাইনেমেটিক ভিসিসিটিকে ডাইনামিক ভিসিসিটি আনতে গেলে মিউ বাই রো দিয়ে গুণ করতে হবে। আর আলফার রিলেশন আছে যেটা প্রথম দিকে পড়িয়েছি, প্রথম চ্যাপ্টারে পড়িয়েছি, থার্মাল ডিফিউজিবিলিটি। থার্মাল ডিফিউজিবিলিটি তোমার কন্ডাকশনের এটা আমি প্রথম স্লাইডে, অর্থাৎ প্রথম চ্যাপ্টারে এটা আছে, ওটা দেখে নিও, ওটা রিলেশনটা ওটা দেখলে তাহলে তুমি ওটা দুটো বসায় দাও, তাহলে তুমি এরকম রিলেশন পাবে ফাইনালি। প্রান্ডস নাম্বার ইজ ইকুয়াল টু মিউ সিপি বাই কে। কে হলো থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্যাট ফ্লুইড। তাহলে এই প্রান্ডস নাম্বারটা আসলে কি মিন করতেছে, অর্থাৎ একটা মলিকুলের মুভমেন্ট এর সাথে হিটের রিলেশনটা, কি হিটের কি পরিমাণ হিট ডিফিউজ করে আর কি পরিমাণ মলিকুলার মুভমেন্ট হয় সেটার উপর। দ্য প্রান্ডস নাম্বার অফ গ্যাসেস আর অ্যাবাউট 1। গ্যাসের ক্ষেত্রে প্রান্ডস নাম্বার হলো 1, তার মানে হিট যে হারে ডিফিউজ হচ্ছে মলিকুলার মুভমেন্টও সেই একই হারে, অর্থাৎ দুইটা একই রেশিও 1। হ্যাঁ, হ্যালো হ্যালো, কিছু বলতেছিলা? আচ্ছা, বলছি প্রান্ডস নাম্বার অফ গ্যাসেস আর অ্যাবাউট 1। এখানে গ্যাস, এই যে গ্যাসের এখানে যে টেবিলটা আছে, টেবিলে গ্যাস হলো 0.7 থেকে 1। এখানে বলছে গ্যাসেস আর অ্যাবাউট 1, which indicates that both momentum and heat dissipate through the fluid at about the same. এই রেশিওটা 1 হয় মানে উপরেরটা এবং নিচেরটা একই। তারপরে হিট ডিফিউজেস ভেরি কুইকলি ইন লিকুইড মেটাল। লিকুইড মেটালটা যদি লিকুইড হয়, কোনো মেটাল যদি লিকুইড মেটাল হয়, সেই ক্ষেত্রে হিট ডিসিপেট ভেরি কুইকলি, অর্থাৎ এই যে নিচের সংখ্যাটা অনেক বড়, কুইকলি হবে মানে অনেক বড়। এজ এ রেজাল্ট প্রান্ডস নাম্বারটা কি হবে, একের চেয়ে অনেক কম হবে, একের চেয়ে অনেক কম, মানে উপরের সংখ্যাটা স্মল আর নিচের সংখ্যাটা অনেক বেশি, কাজে এটা লেস দেন অনেক 1, মানে ভেরি ভেরি লেস দেন 1 এন্ড ভেরি স্লো। তাহলে কি হবে, ডিফিউজ ভেরি কুইকলি ইন লিকুইড মেটাল এন্ড ভেরি স্লোলি ইন অয়েল। অয়েলের ক্ষেত্রে আবার এখানে হিট ডিফিউজটা খুব স্লো হয়, রেদার দ্যান মলিকুলার মোমেন্টামটা অনেক বেশি হয়। এই দুইটা, তাহলে একটা হলো গ্যাসের ক্ষেত্রে, লিকুইড মেটালের ক্ষেত্রে এটা হলো নিচের সংখ্যাটা অনেক বড়, এজ এ রেজাল্ট এই প্রান্ডস নাম্বার অনেক কম, আর অয়েলের ক্ষেত্রে প্রান্ডস নাম্বার একের চেয়ে অনেক বেশি। তাহলে কনসিকুয়েন্টলি দ্য থার্মাল বাউন্ডারি লেয়ার ইজ মাচ থিকার ফর লিকুইড মেটাল। লিকুইড মেটালের ক্ষেত্রে থার্মাল বাউন্ডারি লেয়ারটা কি হবে, লিকুইড মেটালটা কি, এই যে লিকুইড মেটাল প্রান্ডস নাম্বারটা অনেক কম। তাহলে থার্মাল বাউন্ডারি লেয়ার যেটা, থার্মাল বাউন্ডারি লেয়ারটা হবে থিকনেসটা অনেক কম হবে, মাছ থিনার হবে, মাছ থিকার হবে, থিকার, সরি, থার্মাল বাউন্ডারি লেয়ার থিকার হবে, কারণ এটা বেশি, মলিকুলার ডিফিসিটিটা বেশি। থার্মাল বাউন্ডারি লেয়ার এখানে তোমার থিকার হবে, অর্থাৎ ভেলোসিটি বাউন্ডারি লেয়ার আর থার্মাল বাউন্ডারি লেয়ার দুইটা যদি আঁকা পাশাপাশি, ভেলোসিটির বাউন্ডারি লেয়ার থিকনেস চেয়ে থার্মাল বাউন্ডারি লেয়ারের থিকনেসটা এখানে বেশি হবে, ফর কার জন্য, ফর লিকুইড মেটাল। আর যদি তুমি উল্টাটা হবে, যদি অয়েলের ক্ষেত্রে নাও, অয়েলের ক্ষেত্রে যেহেতু উপরেরটা বড়, তাহলে ভেলোসিটি বাউন্ডারি লেয়ারের থিকনেসটা বেশি হবে, আর মলিকুলার আর কি বলে ভেলোসিটি বাউন্ডারি লেয়ার থিকনেস বেশি হবে দেন থার্মাল বাউন্ডারি লেয়ার। তোমরা এই জিনিসগুলো একটু বাসায় বাউন্ডারি লেয়ার গুলো আঁকাবা, দুটোই, একটার ভিতরে একটা লিকুইডের একটা বাউন্ডারি লেয়ার, আর একটা হলো তোমার থার্মাল ভেলোসিটি বাউন্ডারি লেয়ার আর থার্মাল বাউন্ডারি লেয়ার, এই দুটোই আঁকাবা ফর লিকুইড। লিকুইডের জন্য একটা আঁকাবা, ড্র করবা, আর একটা লিকুইড মেটালের জন্য একটা, আর একটা গ্যাসের জন্য। তাহলে তুমি দেখতে পাবা যে তোমার কোনটার থিকনেসটা বেশি। যদি ভেলোসিটি প্রোফাইল, ভেলোসিটির বাউন্ডারি লেয়ার থিকনেস বেশি হয়, সেটা কার জন্য হবে, সেটা হবে তোমার থিকনেস বেশি হবে অয়েলের জন্য। আর এখানে যে টেবিলটা আছে, সেই টেবিলটাতে দেখা যাচ্ছে যে ফ্লুইডের লিকুইড মেটালের তোমার এখানে যেটা বলা আছে প্রান্ডস নাম্বার অনেক কম, সেখানে বলা আছে মাস লেস দেন 1, সেখানে দেখা যাচ্ছে 0.004 থেকে 0.030। গ্যাসের ক্ষেত্রে এটা 0.7 থেকে 1 কাছাকাছি, আর ওয়াটারের ক্ষেত্রে 1.7 থেকে 13.7। কারণ ওয়াটারের হিট ডিফিউজিবিলিটি কম, মলিকুলার মোমেন্টামটা অনেক বেশি। তার মানে এটার যে বাউন্ডারি লেয়ার যদি তুমি আঁকো, থার্মাল বাউন্ডারি লেয়ার এবং
এবং ভেলোসিটি বাউন্ডারি লেয়ার, তাহলে এটার ভেলোসিটি বাউন্ডারি লেয়ারের থিকনেসটা বেশি হবে দেন থার্মাল বাউন্ডারি লেয়ার থিকনেস। আর লাইট অর্গানিক ফ্লুইডের ক্ষেত্রে এটা আরো বেশি, অয়েলের ক্ষেত্রে আরো বেশি, গ্লিসারিনের ক্ষেত্রে আরো বেশি। তাহলে আমরা এখানে যদি আমরা এই লিকুইড মেটাল, গ্যাস, ওয়াটার, অয়েল, গ্লিসারিন এগুলার যদি তোমরা থার্মাল বাউন্ডারি লেয়ার রাখতে বলি, তাহলে তোমরা থার্মাল বাউন্ডারি লেয়ার এবং ভেলোসিটি বাউন্ডারি লেয়ার যদি রাখতে বলি, তাহলে তোমরা থিকনেস ডিফারেন্স করে যদি ড্র করো, তাহলে বুঝবো যে তোমরা জিনিসটা বুঝতে পারছো, দুইটা থিকনেস যেরকম হবে। অর্থাৎ আর যদি দুইটাই এক হয়ে যায়, তাহলে থিকনেস একই রকম হয়। ট্রায়াঙ্গেল নাম্বার গ্যাসের ক্ষেত্রে যদি আঁকাও, তাহলে তোমার লিকুইড বাউন্ডারি লেয়ার এবং ভেলোসিটি বাউন্ডারি লেয়ার এবং থার্মাল বাউন্ডারি লেয়ার এটা একই থিকনেস, একই রকম হবে। বাউন্ডারি লেয়ার থিকনেসটা তো বুঝতে পারতেছো, এই যে থিকনেসটা, এই যে বাউন্ডারি লেয়ার, এটার থিকনেস। এর উপরে যদি আরেকটা লাইন দাও, সেম লাইন, তাহলে একই সমান। তার মানে দুইটা যদি একটা আরেকটাকে ওভারল্যাপ করে, তার মানে এটা 1, সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, গ্যাসের ক্ষেত্রে আমরা ধরতে পারি। কিন্তু অন্য লিকুইড মেটাল অথবা অয়েলের ক্ষেত্রে যদি ধরি, হ্যাঁ, তাহলে তোমার সেই ক্ষেত্রে তোমার এই দুইটা বাউন্ডারি লেয়ার একটা একটার উপর ওভারল্যাপ করবে না, একটার থিকনেস কম হবে, আরেকটা তার উপর দিয়ে হবে, এরকম হবে, অথবা এর কম হবে, এরকম। এগুলো তোমরা নিজেরা ড্র করলে পারবা, মনে রাখতে হবে। এটা তো ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লুইড আমরা পড়াইছি, এটা রিপিট হয়েছে। এখানে যেটা বলছিলাম, এটাও তো পড়াইলাম একটু আগে, যে ভেলোসিটি প্রোফাইল, velocity profile in turbulent flow is much cooler than that in a laminar flow. এখানে দেখা যাচ্ছে laminar flow ক্ষেত্রে প্যাট মোটা দেখা যাচ্ছে, এটা মোটা, এটা পার্থক্যটা অনেক কম। এই যে বলছে মাস কুলার, মানে এটা মোটামুটি একই রকম স্ট্রেট লাইনের মতোই than the laminar flow with a sharp drop near the surface. এখানে কিন্তু শার্পলি ড্রপ হয়েছে এই জায়গায়, কিন্তু এখানে কোনো শার্পলি ড্রপ নেই, এটা আস্তে আস্তে ড্রপ হয়ে গেছে। And was the intense mixing in turbulent flow enhances the heat and momentum transfer. এই তোমরা মিউট করে রাখো। Also the intense mixing in turbulent flow enhances the, এখানে যে turbulent regionটা আছে, turbulent regione তোমার এখানে কি মিক্সিংটা বেশি হচ্ছে ফ্লুইডের, মিক্সিং বেশি হওয়ার কারণে এখানে enhances heat and momentum transfer, momentum এবং হিট ট্রান্সফারটা বেশি হবে এই জায়গাটায় turbulent region এর ক্ষেত্রে, which increases the friction force on the surface. ফ্রিকশন ফোর্স এই জায়গায় বাড়ায় দিচ্ছে, and convection heat transfer rate, কনভেকশন হিট ট্রান্সফার রেটও বেড়ে যাচ্ছে। সুতরাং টার্বুলেন্ট হলে আমাদের কনভেকশন হিট ট্রান্সফার বেশি হবে, তার কারণ হলো এখানে মিক্সিং বেশি হচ্ছে, ফ্রিকশন বেশি হচ্ছে, এর রেজাল্ট টার্বুলেন্ট হিট ট্রান্সফার কনভেকশন হিট ট্রান্সফারও বেশি হবে। একটা নাম্বার আছে, সেটা হলো রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বারটা হলো the transition from the laminar to turbulent flow depends on the geometry, surface roughness, flow velocity, surface temperature and type of flow. এই যে এখানে যেটা আগে এটা এই ছবিটা দেখো, এখানে হলো ল্যামিনার ছিল, এখানে এসে টার্বুলেন্ট হয়ে গেল। এটা টার্বুলেন্টটা কেন হচ্ছে সেটাই বলছে, যে ট্রানজিশন ফ্রম ল্যামিনার টু টার্বুলেন্ট ফ্লো ডিপেন্ডস অন জিওমেট্রির উপর ডিপেন্ড করবে, সারফেস রাফনেস এর উপর ডিপেন্ড করবে, ফ্লো ভেলোসিটি, ফ্লো ভেলোসিটিটাই মেইন। এখানে ফ্লো ভেলোসিটি যদি বাড়ায় দাও তুমি, টার্বুলেন্ট হয়ে যেতে পারে, অথবা সারফেস রাফনেস বাড়ায় দিলে টার্বুলেন্ট হবে, জিওমেট্রিক শেপ চেঞ্জ করলে টার্বুলেন্ট হতে পারে, সারফেস টেম্পারেচারের ক্ষেত্রেও চেঞ্জ হয়ে গেলেও টার্বুলেন্ট হতে পারে, এন্ড টাইপ অফ ফ্লুইডের উপরও ডিপেন্ড করতে পারে। সুতরাং অনেক ভেরিয়েশন আছে, যে ল্যামিনার থেকে টার্বুলেন্ট কখন হবে সে এই কয়টা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে সে টার্বুলেন্ট হবে। The flow regime depends mainly on the ratio of inertia force to the viscous force.
রেনল্ডস নাম্বারটা তাহলে এটা একটা রেশিও, সেটা হলো উপরে হলো ইনারশিয়া ফোর্স ডিভাইডেড বাই ভিসকাস ফোর্স। ইনারশিয়া ফোর্স কে ভিসকাস ফোর্স দেয়া যে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হলো রেনল্ডস নাম্বার। এটা একটা ডাইমেনশনলেস নাম্বার, একটা সংখ্যা। এটা মনে রাখতে হবে, রেনল্ডস নাম্বার ইজ দ্য রেশিও অফ ইনারশিয়া ফোর্স বাই ভিসকাস ফোর্স। ইনারশিয়া ফোর্স কে আমরা বলতে পারি ভি অ্যাভারেজ, অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটি ইনটু তার, যদি এটা পাইপ হয়, যদি পাইপের মধ্যে ফ্লো হয় সেটা ডায়ামিটারটা হবে তার। আর নিচে হবে তোমার ভিসকাস ফোর্স, এটাকে নিউ কাইনেমেটিক ভিসকোসিটি যেটা, সেটা এটাকে যদি আমি ইয়েতে প্রকাশ করি, ডাইনামিক ভিসকোসিটি নিয়ে আসি, তাহলে এটা আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে রো ভি অ্যাভারেজ, অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটি ইনটু তার ডেনসিটি ইনটু ডায়ামিটার অফ দ্য পাইপ, অথবা ডায়ামিটার না হয়ে এটা লেন্থ হতে পারে, কোনো একটা প্লেট যদি হয় তার লেন্থ হবে, তাহলে এল হবে রো ভি এল অথবা রো ভি ডি ডিভাইড বাই মিউ। এটা তোমাদের মুখস্থ রাখতেই হবে, এটা সবসময় লাগবে। রো ভি এল বাই মিউ অথবা রো ভি জি, রো ভি ডি বাই মিউ। পাইপের ক্ষেত্রে ডি আর প্লেটের ক্ষেত্রে এল, এটা খেয়াল রাখবা। আর ভি হলো অ্যাভারেজ ভেলোসিটি, রো হলো ডেনসিটি, ভি হলো ডাইনামিক ভিসকোসিটি। এটাকে যদি এইভাবে করা যায়, তাহলে ভি অ্যাভারেজ ইনটু ডি ডিভাইডেড বাই কাইনেমেটিক ভিসকোসিটি নিউ দিয়ে প্রকাশ করা। তাহলে এখানে তোমার যেটা হলো যে লার্জ রেনল্ডস নাম্বার বলতে কি বোঝায়? লার্জ রেনল্ডস নাম্বার বলতে ইনারশিয়া ফোর্স যার বেশি ভিসকাসের চেয়ে, সেটা হলো লার্জ রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার বেশি হবে তার। ইনারশিয়া ফোর্সটা কি? সে মুভমেন্ট, অর্থাৎ মোমেন্টাম, সে একটা ধাক্কা দিলে সে যেতেই চাচ্ছে, সেটাই তো ইনারশিয়া ফোর্স। তাহলে যার ইনারশিয়া ফোর্স বেশি, তার ভেলোসিটি বেশি, সে তার যে ভেলোসিটি বেশি, আর নিচে হলো ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্স কি তাকে টেনে ধরে রাখতে চায়, কিন্তু তার ক্ষমতা নাই তাকে ধরে রাখার। এই কারণে যত বেশি হবে এটা তাই টার্বুলেন্ট হয়ে যাবে, সুতরাং সে ধরে রাখতে পারছে না, ভিসকাস ফোর্সটাকে তাকে ধরে রাখতে পারছে না ফ্লুইডটা, যার কারণে সে এরকম তার ভেলোসিটি বেড়ে যাচ্ছে। এজ এ রেজাল্ট সে করতেছে কি, তোমার এই এখানে এসে ফ্লুইডের মুভমেন্ট গুলো সে উল্টাপাল্টা হচ্ছে, সে মাতাব্বর হয়ে যাচ্ছে। এখানে এসে সে তাকে কন্ট্রোল করতে পারছে না ভিসকাস ফোর্সটাকে, যার কারণে সে টার্বুলেন্ট হয়ে যাচ্ছে। ভিসকাস ফোর্স যদি কম হয় আর ইনার্শিয়া ফোর্স যদি অনেক বেশি হয়, তাহলে সেটাকে বলা হয়, সেটাকে সেক্ষেত্রে টার্বুলেন্ট ফ্লো হয়ে যাচ্ছে। আর ভিসকাস ফোর্সের শক্তি যদি এমন হয় যে সে ফ্লুইডকে সে বাধা দিতে পারতেছে, সে তাকে অতটা ইয়ে করতে পারছে না, সে তার ভেলোসিটি অত বেশি না, যার কারণে সে তাকে ধরে রাখতে পারতেছে, ভিসকাস ফোর্স স্ট্রং, সেই ক্ষেত্রে এটা লেমিনার ফ্লো হবে, অর্ডারলি ফ্লো হবে। এখানে তাই বলা হচ্ছে যে at large Reynolds number the inertia force which are proportional to the fluid density and the square of the fluid velocity, এই যে proportional to the density আর square of the velocity, এটা কি inertia force হলো এই দুটার প্রপোর্শনাল, রো এবং ভি স্কয়ারের প্রপোর্শনাল। আচ্ছা, স্কয়ার অফ দ্য ফ্লুইড ভেলোসিটি আর লার্জ রিলেটিভ টু দ্য ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্স হলো নিচেরটা, নিচের চেয়ে যদি তার এই ভ্যালুটা যদি অনেক বেশি হয়, তাহলে the viscous force cannot prevent the random and rapid fluctuation of the fluid. এই টার্বুলেন্টকে সে ধরে রাখতে পারে না, ফ্লুইডের যে র্যান্ডম এবং র্যাপিড ফ্লাকচুয়েশন এটাকে সে কন্ট্রোল করতে পারে না, এটাকে বলা হয় টার্বুলেন্ট ফ্লো হয়ে যায় তখন। At small or moderate Reynolds number, the viscous force are large enough to suppress the fluctuation and to keep the fluid in line. লেমিনারে সে রাখতে পারে। এটা যদি এত শক্তি এর, এই শক্তিটার কারণে সে ফ্লুইডটাকে ধরে রাখতে পারে, তাকে র্যাপিড এবং র্যান্ডম ফ্লাকচুয়েশন করতে দেয় না, সেই ক্ষেত্রে লেমিনার ফ্লো হয়। ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বারটা কি? দ্য রেনল্ডস নাম্বার at which the flow becomes turbulent. একটা নাম্বার আছে যে নাম্বার রেনল্ডস নাম্বার এই পর্যন্ত হলেই, তার নিচে হলে তোমার হলো একটা নাম্বার, যে নাম্বারের উপরে হলে তোমার টার্বুলেন্ট হয়ে যাচ্ছে, আর নিচে যে হলে ওই নাম্বারের নিচে হলে সেটাকে হয়ে যাচ্ছে লেমিনার। এটাই হলো দ্য রেনল্ডস নাম্বার at which the flow becomes turbulent, এটাকে বলা হয় ক্রিটিক্যাল নাম্বার। The value of the critical Reynolds number is different for different geometries and flow conditions. The Reynolds number can be viewed as the ratio of inertial force to viscous force acting on a fluid, যেটা আমরা আগে বললাম, inertial force by viscous force.
তাহলে আজকে এই পর্যন্ত। কার কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন আছে? আজকে যেগুলো পড়াইলাম ওগুলো বোঝা গেছে? রেনল্ডস নাম্বার পড়াইলাম, boundary layer, velocity boundary layer, turbulent boundary layer, different types of flow, Prandtl number পড়াইলাম, thermal boundary layer, তারপরে আমরা কাইনেমেটিক ডাইনামিক ভিসিসিটি, ফ্রিকশন ফোর্স, ওয়াল শেয়ার স্ট্রেস, তারপরে ওয়াল শেয়ার স্ট্রেস দেখাইলাম, আর কি ভেলোসিটি বাউন্ডারি লেয়ার দেখাইছি, আর 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন ফ্লো। এই পর্যন্তই আজকে থাক। আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন যদি না থাকে তাহলে এই পর্যন্তই শেষ। আজকে আমি আশা করি 80 জন প্রেজেন্ট আছে, সবাইকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। রোল কল আর করলাম না, এভরিবডি ইজ প্রেজেন্ট, সবাই প্রেজেন্ট আছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।